রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হাঁসুলি বাঁকের উপকথা। আজকে উপন্যাসের 91 পর্ব। পাটা নাবাতেই বনোয়ারি অবাক হয়ে গেল। এক লালমুখ সাহেব আর তার পাশে করালি, দুজনে সিগারেট খাচ্ছে। জাঙলের সদ্গোপ মশাইয়েরা মাইতো ঘোষ পর্যন্ত দাঁড়িয়ে। করালির ভ্রুক্ষেপও নাই। সাহেবটা করমড় করে কি বলছে। মাইতো ঘোষ ইংরাজিতে জবাব দিচ্ছে। বনোয়ারির ইচ্ছে হলো লাফিয়ে উঠে ছোড়ার বুকে প্রচণ্ড এক কিল মারে, ভেঙে দেয় ওর বুকের পাটা, চুরমার করে দেয়। কিন্তু সে শুয়ে আছে চড়ক পাটায়, এবং ওই সাহেবটা রয়েছে করালির পাশে, অবাক। করালি বলছে, হ্যালো ম্যান, বলে ঘাটটা উল্টে দিলে। এই ইশারার মানে চলো। তাই বটে। সাহেবটা চলে গেল করালির সঙ্গে। করালি পাপ, করালি সাক্ষাৎ দানব, অর্থাৎ দানব। কাহার কুলের অনেক পাপে হাঁসুলি বাঁকে ওর আবির্ভাব হয়েছে। বনোয়ারিরও বয়স প্রায় 3-20 হলো। সুচাঁদ পিসি 4-20 হবে। চোখে তো দুজনের একজনও দেখে নাই এমন দানোর আবির্ভাব। সুচাঁদ পিসির জানা হাঁসুলি বাঁকের যে উপকথা, সে উপকথার মধ্যেও নাই। বজ্জাত দুষ্টু চিরকাল আছে, থাকবেও চিরকাল। হাতের 5টা আঙুল সমান নয়, কিন্তু এ যে সাক্ষাৎ দানব। আদিকালের কথায় দৈত্য দানর কথা শোনা যায়। পৃথিবীতে তারা জন্ম নিত মনুষ্য হয়ে। পাড়া গেরাম দেশ লণ্ডভণ্ড করে দিত, নিজে পাপ করত, পরকে দিত পাপমতি। মানুষ পরিত্রাহী ডাক ছাড়ত মনে মনে। মা ধরণীর বুক উঠত টাটিয়ে, তিনিও কাঁদতেন। তখন দেবতা আসতেন, এসে বধ করতেন মনুষ্যবেশী দানকে। মানুষের সাধ্য নাই দানকে বধ করতে। বনোয়ারি অত্যন্ত সাবধান হয়েছে, মনে মনে বেশ বুঝেছে একটি ব্যাপারেই চোখ খুলে গিয়েছে। করালির সেই কোটাঘর করা নিয়েই ব্যাপার। গোটা কাহার পাড়ার বারণ মানলে না, মাতব্বরের শাসন নিলে না, বসনের মতো শাশুড়ি তার কথা রাখলে না, সুচাঁদের মতো আদিকালের প্রবীণ মানুষের হিতবাক্য কানে তুললে না, সেই কোটাঘর বানালে সে। গোটা কাহার পাড়ার ক্ষমতা তাকে আটক করতে পারলে না। আজ কাহার পাড়ার মাথার দিকে তাকিয়ে দেখ, করালির কোটাঘর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কোটাখানা কাহার পাড়ায় জোর করে পোঁতা, করালির জিদের ধ্বজার মতো উঠে রয়েছে। সন্ধ্যাবেলা এসে ওরা আলো জেলে ঢোল বাজিয়ে জানান দিয়ে যায়। জিদের ধ্বজাই নয় শুধু, অধর্মের কলিকালের ধ্বজা। হতভাগা জানে না উঁচু মাথায় বিপদ কত। তাল গাছে বজ্রাঘাত হয়, লাঠি পড়লে উঁচু মাথাতেই পড়ে। ঝড়ে উঁচু ঘর ওড়ে, উঁচু ঘরে আগুন লাগলে সে আর নিবানো যায় না। চোর ডাকাতের নজর উঁচু ঘর থেকেই বিস্মন্তরা ওড়ায়। ভূত বলো, প্রেত বলো, আকাশে আকাশে যারা ফেরেন, তাদের পথে যে ঘরের মাথা উঁচু, সেই ঘরের মাথাতেই তারা বসে পড়েন। বাধা পড়লে সে ঘরে মন্দ দৃষ্টি দিয়ে যান। পিতৃপুরুষ যা করে নাই, তাই করলে অশুভক্ষণে তার ফলকে পেতেই হবে। চড়ক পাটায় শুয়ে বনোয়ারি স্মরণ করলে ওই ঘর করার বৃত্তান্ত। যেদিন করালির ঘরের তৈরির বুনিয়াদ কাহার পাড়ার সকলে জুটে হইচই করে কেটে সমান করে দিলে মাটির সঙ্গে, সেই দিনই সন্ধ্যাবেলায় করালি চলে গেল পাখিকে নিয়ে চন্দনপুর। রাত্রে নয়ন মারা গেল। ভোরে শ্মশান থেকে বনোয়ারি ফিরতেই গোপালী বললে বিপদ হয়েছে। করালি পুলিশ নিয়ে আইছিল, জমাদার বলে যেছে।
তোমাকে থানাতে যেতে। থানায় যেতে? বুকটা গুড়গুড় করে উঠল বনোয়ারি। অনেক ভেবে সে সাহস সঞ্চয় করলে। চুরিও করে নাই যে, ডাকাতিও না, খুনও না, কিসের ভয় তবে? সরকারের একটা আইন আছে, পাড়াঘরে জাত ধর্মের একটা নিয়ম আছে, সে মাতব্বর হয়ে অনিয়ম করতে দেবে কি করে? থানাওয়ালা আইন দিয়ে তাই হিসেব করুক, বিচার হোক। সে সঙ্গে নিলে প্রহ্লাদ এবং রতনকে, আর নিলে চৌধুরী মশাইয়ের পাইক নবীনকে। জমিটা চৌধুরী মশাইয়ের, ঘর আর বলে জায়গা করালির বাপের নয়। সুতরাং তাদের বিনা হুকুমে করালি ঘর করে কি করে? আর নবীনকে করালি গাল দিয়েছে, মেরেছে। এ বুদ্ধিটা দিলেন ঘোষেরা। মাইতো ঘোষ বলে দিলেন, বলবি চৌধুরী মশাইয়ের হুকুমে কে দিয়েছে বনেদ। কিন্তু দারোগা বাবু বললেন, উহু, ওসব কথা চলবে না, বুঝলে? ঘর ওর ছিল ওখানে, সেই ঘর ভেঙে নতুন করছে। জমি চৌধুরীদের হোক আর যারই হোক, তারা খাজনার মালিক, খাজনা পাবে। ঘর করতে বাধা দিতে কেউ পারবা না। আর পাড়া নিয়মের কথাও বলবে না। কোঠায় করুক আর গম্বুজি করুক, ওকে করতে দিতে হবে। বনোয়ারি হাত জোর করে শেষ চেষ্টা করে বলেছিল, আগে খেনোত হবে, কিছু হয়। করালি ওপাশ থেকে জবাব দিয়েছিল, হয় আমার হবে। দারোগা হেসেছিলেন। বনোয়ারি ক্ষুব্ধ বিস্ময়ে করালির দিকে তাকিয়েছিল, কথা বলতে পারে নাই। অবশেষে তাই স্বীকার করে ফিরে এসেছিল। দারোগা বাবুকে একটা খাসিও দিতে হয়েছে, অন্যথায় করালিকে ক্ষতিপূরণ দেবার হুকুম দিতেন দারোগা বাবু। করালি উঠে গেলে জমাদার বনোয়ারিকে ডেকে বলেছিলেন, ক্ষতিপূরণের কি করবি? ক্ষতিপূরণ? লজ্জায় ক্ষোভে বনোয়ারির চোখে জল এসেছিল। করালিকে ক্ষতিপূরণ দিতে হলে তার মাথাটা যে কাটা যাবে, তার চেয়ে তার মৃত্যু ভালো। শেষে জমাদার বাবুই মান রক্ষা করেছিলেন, বলেছিলেন, যাক, সে অপমান তোর হতে দেব না। আমি তো তোকে জানি। দারোগা বাবু না হয় নতুন লোক, বলে দেব ওকে আমি। তা নতুন বাবুকে একটা খাসি দিস, উনিও খাবেন, আমরাও খাবো। সেই দিনই বিকেলবেলা করালি এসে করেছিল ওর ঘরের পত্তন। সে মরা গাছের গুড়িটায় ঠেস দিয়ে বসে সিগারেট ধরিয়ে হুকুম দিয়েছিল, লাগাও। সঙ্গে সঙ্গে হো হো করে হাসি। লোকজন সব এনেছিল চন্দনপুর থেকে, তারা কাজ আরম্ভ করে দিলে। কাহার পাড়ায় লোক দূরে দাঁড়িয়ে নির্বাক হয়ে দেখলে। সুচাঁদ যে সুচাঁদ, সেও নির্বাক হয়ে রইল। তার বাবাকে স্মরণ করেও আনন্দেও কাঁদতে পারলে না, ভবিষ্যতের অমঙ্গলের কল্পনা করে আশঙ্কাতেও কাঁদতে পারলে না, দারোগার ভয়। শুধু মাতলা নটবর এসেছিল। ওরা 2-3 জন প্রকাশ্যেই করালির দলে গিয়ে যোগ দিয়েছে। খাসির কথা ওরাই বললে করালিকে, খুব কৌতুকের সঙ্গেই বললে। বললে, আচ্ছা দাঁড় হয়েছে, খুব হাসলে। করালি কিন্তু আশ্চর্য হয়ে গেল। বললে, দিলে কেনে? না দিলে? না দিলে কি, তোকে ক্ষতিপূরণ দিতে হতো, তাতে যে অপমান হতো। আমি তো ক্ষতিপূরণ চাই নাই, তা তুই না চাইলে কি হবে, আইন। করালি মুখ ভেঙিয়ে বলে উঠল, আইন? ভাগশালা বেকুব কোথাকার, ঠকিয়ে নিয়েছে, মাতব্বরকে ঠকিয়ে নিয়েছে বলিস। রাজি থাকে তো আমি নিয়ে যাব স্বদেশী বাবুদের কাছে, খাসি পেট থেকে বার করব দারোগার। কথাটা বনোয়ারি শুনেছিল, কিন্তু সে করালিকেও বলে নাই, কারোর কাছেই যায় নাই। ছি, শুধু তাই নয়, করালির ঘরের দিকেই আর সে তাকায় না, ওদিক দিয়ে সাধ্য মতো হাঁটে না। ওদিকে যেতে হলে অন্যদিকে মুখ ফিরিয়ে চলে যায়। ঘর যখন পাড়া ছাড়িয়ে মাথা তুলে উঠেছে, তখন অবশ্য না দেখে উপায় নাই, তবে সাধ্য মতো তাকায় না। কিন্তু করালি আশ্চর্য, ঘর তৈরি করে ঘরখানার ভেতর মেরামত আর করলে না। করবে কেন? ঘর করাটা তো ওর জিদ। কাহার পাড়ায় কোটা ঘর তোলা হলো, চিরকালের নিয়ম আচারে লাথি মারা হলো, হয়ে গেল কাজ। সে বাস করছে চন্দনপুরের সেই পাকা খুবড়ি কোয়ার্টারে।
যুদ্ধের কাজ, তাকে থাকতেই হবে। আরও একটা কারণ আছে, সেটা বনোয়ারি বুঝতে পারে। তারও বয়স অনেক হলো। করালি এখানে বাস করতে ভয় করে। করালির ঘরে এখন বাস করছে নসু। সে থাকে সাজপিদিম জলমারুলি দেয়। সকালবেলায় চলে যায় চন্দনপুর, ফেরে সন্ধ্যায়। বিকেলে যেদিন ফেরে সেদিন করালি পাখিও আসে। সন্ধ্যার আগেই আবার চলে যায়। ডাড়া ডাং ডাং, ডাড়া ডাং ডাং, ডাং ডাং ডাডাং। কালারুদ্রে শিলারূপ জলশয়ানে গেলেন। গত বছরের কথাগুলি স্মরণ করা বন্ধ করে বনোয়ারি চড়ক চক্রের পাটা থেকে নামল। ভয়ের বছর শেষ হলো, নির্ভয় কেটে গেল। জয় বাবা কালারুদ্র। 48 সাল শেষ হলো, 49 সাল এলেন। সুচাঁদ বলে, কুড়ি বছর তাই বল। তারপর খসখস করে মাথা চুলকে বাঁ হাতের আঙুলে টিপে উকুন বড়ে করবার চেষ্টা করতে করতে আবার বলে, বিধেতার তো চুলও পাকে না, দাঁতও ভাঙে না, তার কি, বছর পার করলেই খালাস, সেই আদ্যিকাল থেকে। বলে সে পিছনের দিকে ডান হাতে তর্জনীটি বাড়িয়ে দেয়। চোখে ফুটে ওঠে এক বিচিত্র বিস্ময় বিস্ফারিত দৃষ্টি। কয়েক মুহূর্ত সে চুপ করে থাকে। গোটা কাহার পাড়াও তার মুখের দিকে চেয়ে চুপ করে থাকে। সুচাঁদ আবার বলে, কত বছর হলো কে জানে, মাথার চুলের সংখ্যে হয়, তার আর সংখ্যে নাই। বলে সে ঘাড় নাড়তে থাকে। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই উপন্যাসেরই 92 পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।